স্বাগত খেলাযোগে, আপনাদের সাথে আছি খালিদ জামিল। সময়ের সবচেয়ে দুর্দান্ত টপ অর্ডার এখন বাংলাদেশ দলের। ওদের হাত ধরে দেশের ক্রিকেট নেক্সট লেভেলে যাবে বিশ্বাস করেন সাবেক ওপেনার ও সাবেক ক্যাপ্টেন শাহরিয়ার নাফিস। ওয়ানডেতে তানজিদ তামিম নিজেকে বদলে ফেলার অন্যতম কারিগর ভাবেন শাহরিয়ার নাফিসকে। নাফিসের বিশ্বাস, পিএসএল এ ম্যাচ না পাওয়া হতাশ করবে না বাঁহাতি ব্যাটারকে। আবারও জ্বলে উঠবেন নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে। নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। পাকিস্তান থেকে বাংলাদেশ, ভোরে ঢাকায় পা রেখেই তানজিদ তামিম মিরপুরের হোম অফ ক্রিকেটে নেমে যান সিরিয়াস প্র্যাকটিসে। পারভেজ ইমন সহ পিএসএল এ যাওয়া 5 ক্রিকেটার ম্যাচ খেললেও পেশোয়ার জলমির হয়ে একটা ম্যাচও একাদশের জায়গা পাননি তানজিদ তামিম। ব্যাপারটা হতাশ হবার মতোই। ও একদমই হতাশ না। ও যখন এখানে ছিল আমরা এটাই ওর সাথে যে কমিউনিকেশনটা বারবার হচ্ছিল সেটা হচ্ছে গিয়ে যে যেহেতু তুমি একটা ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে গিয়েছো, এখানকার এক্সপিরিয়েন্সটা গেইন করা খুব জরুরি। ওয়েদার ইউ প্লে অর নট, কি এক্সপিরিয়েন্স, ড্রেসিং রুম শেয়ারিং করা, প্র্যাকটিস এনভায়রনমেন্ট, অনেক বড় বড় প্লেয়ারদের সাথে, যেমন মিসবাউল হক ওর কোচ ছিল, এদের বাবর আজম ওর টিমমেট ছিল, এদের সাথে এক্সপিরিয়েন্সটা শেয়ার করা। খেলতে পারলে ভালো, যদি যেহেতু খেলছিল না এই জিনিসটা নিয়েই কথা হয়েছে যে ট্রাই টু গেইন অ্যাজ মাচ অ্যাজ পসিবল। কারণ তোমার মেইন টিম বাংলাদেশ ন্যাশনাল টিম, এখানে তুমি রেগুলার খেলবা, সুযোগ ওখানে হলে খুব ভালো, না হলে এক্সপিরিয়েন্সটা তুমি যাতে খালি হাতে ফেরত না আসো। সো ওইখানে ও প্র্যাকটিস করেছে, খুব মনোযোগ দিয়ে প্র্যাকটিস করেছে। বাট যেহেতু অনেকদিন গেম টাইমের মধ্যে ছিল না, আমরা সামনে একটা গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে গিয়েছি, এই কারণে আজকে ও এসে জাস্ট ব্যাটিং করতে আসা। সালাউদ্দিন স্যার ছিল, ন্যাশনাল টিমের কোচিং স্টাফটা ছিল, তারাও যেহেতু সামনে ও খেলবে ওয়ানডে, ওই অ্যাক্লিমেটাইজ হওয়াটার জন্যই আজকে প্র্যাকটিস করতে এসেছে। পিএসএল এ ম্যাচ না পাওয়া তামিম সত্যি ব্যাটে কতটা শান দিতে পেরেছেন পেশোয়ারের নেটে বোঝা যাবে নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে। তামিমের প্রিয় মেন্টর শাহরিয়ার নাফিস অবশ্য ওয়ানডেতে তামিমকে বদলে ফেলার অন্যতম কারিগর। তামিম নিজেই স্বীকার করেছেন কথাটা। পাকিস্তানের বিপক্ষে সবশেষ হোম সিরিজে সিরিজ সেরা, শেষ ম্যাচে তামিম পান ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটা। তানজিদ তামিম বলছিলেন যে শাহরিয়ার নাফিস ভাইকে একটা স্পেশাল থ্যাঙ্কস দিতে চাই, সেই ঘটনাটা আসলে কি ছিল? সো নাইস অফ হিম। ও এমনভাবে বলেছে, এরপর আমি অনেক প্রশ্ন পেয়েছি মানুষের কাছ থেকে, আসলে কি করেন, ব্যাপারটা আসলে এরকম না। ওই সিরিজটার আগে আমি জাস্ট কথা বলেছিলাম যে তানজিদ তামিমের টি-20 পারফরমেন্সটা খুব ধারাবাহিক ছিল, বাট ওয়ানডেতে ও যেই মানের প্লেয়ার ওইভাবে ও পারফরমেন্স করতে পারছিল না। একজন ফ্যান হিসেবে অ্যাসুরেন্স দেওয়া যে তুমি ইউ আর গুড এনাফ টু প্লে, তুমি জাস্ট কোনো কিছু নিয়ে চিন্তা করার দরকার নেই, যেভাবে টি-20তে খেলতেছো ওভাবেই খেলবা, ইনশাল্লাহ রান হবে, মানে এতটুকু ভরসার কথা বলে, এর চেয়ে বেশি কিছু না। হচ্ছে কি, ও তো ওয়ানডে টিমে ছিল না, ওয়ানডে টিমে পার্ট ছিল, রেগুলার খেলছিল না, বাট ও বিসিএলটা ভালো খেলেছে। পরে এখানে একটা প্র্যাকটিস ম্যাচ হয়েছিল, ওইটাতে ভালো খেলেছে, 100 করেছিল, তারপরে ও সেই সুযোগটা পায় এবং সুযোগটা পেয়ে কিন্তু লাস্ট সিরিজটা ভালো করেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ সামনে রেখে কোচ সালাউদ্দিনের 1-to-1 ক্লাসে তানজিদ তামিম। ওয়ানডেতে তামিমের ছন্দ কঠিন করে দিয়েছে ফর্মে থাকা সৌম্যর সময়টা। ভালো করছেন সাইফ হাসানও। এমন প্রতিযোগিতায় বলে দিচ্ছে সামনের সময়টা দারুণ করবে বাংলার টপ অর্ডার, এমনটাই বিশ্বাস সাবেক ওপেনার শাহরিয়ার নাফিসের। দেখুন, এতটাই কম্পিটিশন, সৌম্য সরকারের গত বছর পারফরমেন্স যেই অসাধারণ ছিল, এখন কম্পিটিশনের কারণে হয়তো লাস্ট সিরিজটা খেলতে পারেনি। লিটন ইজ এ টপ অর্ডার ব্যাটসম্যান। যারা আছে, যেই গ্রুপ অফ ওপেনার্স টপ অর্ডার ব্যাটসম্যান আছে, দে আর ভেরি ট্যালেন্টেড, এবং আমি মনে করি তারা বাংলাদেশকে অনেক দিন সার্ভিস দিবে এবং এদের হাত ধরে বাংলাদেশ নেক্সট লেভেলে উঠতে পারে। নাহিয়ান বিন জসিম, ৭১। গড়বড়তা নয়, মাথা খাটিয়ে ক্যাপ্টেন্সি করে সাফল্য পাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। জাতীয় দলের সাবেক 2 ক্রিকেটার আশরাফুল ও হান্নান ওডিআই ক্যাপ্টেনে মুগ্ধ। বলছেন মিরাজ মাঠে প্রোঅ্যাক্টিভ, বোলিং চেঞ্জ আর ফিটনেসে দেখাচ্ছেন মুনশিয়ানা। কিউদের বিপক্ষে মিরাজই হতে পারেন এক্স ফ্যাক্টর। সাইফুল রূপকের রিপোর্ট। ড্রাইভিং সিটে ছুটছেন সঠিক পথে। অন্য 2 ফরম্যাটের কাপ্তান লিটন আর শান্তর কাছ থেকেও মিলছে অভয় আর দারুণ দিক নির্দেশনা। ওদের মাঝে ইগো না থাকায় 3 মাথা মিলেমিশে কাজ করায় মাঠে বাংলাদেশও অপ্রতিরোধ্য। পাত্তা পায়নি ওয়েস্ট ইন্ডিজ আর পাকিস্তান, ভয়ে কাঁপছে দ্বিতীয় সারির নিউজিল্যান্ড দলও। কাপ্তান মিরাজের হ্যাট্রিক ওয়ানডে সিরিজ জয়ের হাতছানি। মিরাজের ক্যাপ্টেন্সির সবচেয়ে বড় যে বিষয়গুলো, যেমন নিজেই স্বীকার করেছে রিভিউ নেওয়ার ক্ষেত্রে লিটন এবং শান্তর সঙ্গে ডিসকাশন, কিছু ডিসিশন তাদের সাথে সহজ হয়ে গেছে। এবং মিরাজ কিন্তু খুব মিশুক একটা ছেলে, সে সবার সঙ্গে খুব সহজে মিশে যেতে পারে। সো সেই বিষয়গুলো তাকে পজিটিভভাবে হেল্প করছে। নিশ্চিতভাবেই
তার ক্যাপ্টেন্সির এই বিষয়গুলো তার পারফরমেন্সের সঙ্গে আরও বেশি রিলেট করবে। অসাধারণ ক্যাপ্টেন্সি করেছেন। আপনি যদি দেখেন যে ইমপ্রুভমেন্টের শেষ নেই, আরও অনেক জায়গা আছে। আমি মনে করি যে আরও ইমপ্রুভমেন্ট তো করতেই হবে। তো আমাদের তিনটা লিডারই খুব চমৎকার লিডার আমি মনে করি। মাঠে মিরাজ এখন পরিণত, মাথা খাটিয়ে দুর্দান্ত ফিল্ড সেট আপ করে তুলে আনছেন সাফল্য। সাধারণত ওয়ানডে ম্যাচে দেখা যায় না শর্ট লেগে ফিল্ডার। গেল সিরিজেই মিরাজের মাথার চালে পর্যুদস্ত হন সালমান আঘা। শুধু ক্যাপ্টেন্সি দিয়েই মুগ্ধ করছেন না, ছন্দে ফিরেছেন বল হাতেও। বিসিএল থেকে আমি বলবো যে সে চমৎকার বল করছেন। বিসিএলে 2টা ম্যাচই অসাধারণ বল করেছে, পাকিস্তানের সাথে 3টা ম্যাচই খুব চমৎকার বল করেছে। আমার মনে হয় যে মিরাজের যেটা দরকার ছিল সেটা হলো বোলিংয়ের কনফিডেন্সের ছোঁয়া কিন্তু তার ফিল্ডিং সেটআপেও দেখা গিয়েছে। সো আমার মনে হয় যে রিদমটা পেয়ে গিয়েছে। মিরাজকে বলা হয় 3 ডাইমেনশন ক্রিকেটার। দল পরিচালনার সাথে বোলিংও সামনে থেকে লিড দিচ্ছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতেও ঝড় তোলার পালা। কিউইদের কাছ থেকেও ট্রফি বাগাতে পারলে, ধবল ধোলাই করলে বিশ্বকাপে সরাসরি খেলার সম্ভাবনাও আরও বাড়বে টাইগারদের। সাইফুল রূপক, ৭১। 19 বলে 45 ব্যাটার হিসেবে টি-20তে দারুণ স্কোর। পিএসএল খেলতে গিয়ে ওটা ছিল পারভেজ হোসেন ইমনের তৃতীয় ম্যাচের পারফরমেন্স। সবে তো খেলা শুরু, টাইগার ব্যাটার হিসেবে পিএসএলে দারুণ আশাবাদী করেও ওই ম্যাচ থেকেই ছিটকে গেলেন। আফসোস বাড়িয়েছেন ইনজুরিতে, তবে দেশে ফেরার পর ইমনকে নিয়ে মিলল সুখবর। বাকিটা থাকছে রিপোর্টে। পাকিস্তান সুপার লিগের লাহোর কালান্দার্স বাকি দলগুলোর তুলনায় একটু আলাদা। প্লেয়ারদের বরণ করা হয় জামাই আদরে। মাঠের লড়াইয়ে ইন্টারভেনশন নাই, তবে ইন্সপাইরেশন আছে। বিজনেস উইথ পারফেক্ট এনজয়মেন্ট যেন। কাটার মাস্টার মোস্তাফিজের মতো মিতভাষীও সেখানে গিয়ে ডিল উইথ চিল করাটা শিখে গেছেন। কিন্তু আরেক টাইগারকে সেভাবে খুঁজেও পাওয়া গেল না সিজন জুড়ে। পারভেজ হোসেন ইমন ইনজুরিতে আউট অফ ফোকাস। অবশেষে টাইগার ওপেনারের পিএসএল ডেবিউ সিজনের দৈর্ঘ্য থেমে থাকলো 3টে ম্যাচ। হায়দ্রাবাদ কিংসম্যানের বিপক্ষে 14 আর করাচি কিংসের সাথে 12। তবে তার আসল পারফরমেন্সটা যেন জমিয়ে রেখেছিলেন মুলতান সুলতানসের বিপক্ষে খেলার জন্যই। সেখানে খেললেন 19 বলে 45 রানের এক মারকাটারি ইনিংস। 50 না করেই আউট হলেন কালান্দার্স ব্যাটার, তবে আভাস দিয়ে রাখলেন সামনে তিনি হতে যাচ্ছেন লাগামহীন ঘোড়া। পিএসএলে হয়ে উঠতে পারেন দলের ব্যাটিং অর্ডারের ভরসা। কিন্তু যে ম্যাচে 45 করে দারুণ সম্ভাবনার দুয়ার খুললেন, সব এক ঝটকায় বন্ধ হয়ে গেল সেই ম্যাচেই ফিল্ডিং করতে গিয়ে। টিম কালান্দার্স তাদের অফিসিয়াল স্টেটমেন্টে জানালো এমআরআই এ কাঁধের লিগামেন্টে ইনজুরি ধরা পড়েছে, মাঠের বাইরে থাকতে হবে কয়েক সপ্তাহ। রবিবার এক আপডেটেড নোটিসে লাহোর জানিয়েছে ইমনের জায়গায় চারিথ আসালাঙ্কাকে দলে টেনেছে তারা। নিজের ইনজুরি নিয়ে হতাশায় কাতর হয়েছেন ইমন নিজেও। সোশ্যাল মিডিয়া পোস্টে দুঃখ প্রকাশ করেছেন কালান্দার্স ফ্যানদের কাছে, তবে আশার কথা বলেছেন দেখা হবে আবারও। হতাশার এক সিজন শেষে ঢাকায় ফেরেন ইমন, তবে গল্পের সবটাই হতাশায় মোড়ানো নয়। মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন ও তানজিদ তামিমের সাথে তিনি দেশে ফেরেন রবিবার সকালে। দুপুরেই বিসিবি চিকিৎসক ও ফিজিওদের আন্ডারে টেস্ট হয়। বিসিবির দিক থেকে জানানো হয়েছে ইমন যে ধরনের ইনজুরিতে পড়েছেন সেটা সেরে উঠতে 2 থেকে 3 সপ্তাহ সময় লাগে। তার মানে পিএসএলটা শেষ হয়ে গেল বটে, তবে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের যে টি-20 সিরিজ অপেক্ষায়, সেখানে এই টাইগার ওপেনারের খেলতে কোনো সমস্যা নাই। এবার আশা একটাই, পিএসএল এর ফর্মটা কিউইদের বিপক্ষেও টেনে আনতে পারলেই বাংলাদেশের ওপেনিং স্লট থেকে উঠতে পারে আগুনের ফুলকি। খালিদ জামিল, ৭১। পাকিস্তান সুপার লিগ অভিযান শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশের 4 ক্রিকেটার। তবে এক ম্যাচ বাড়তি খেলার জন্য শরীফুল ইসলাম ও নাহিদ রানার এনওসি মেয়াদ আরও একদিন বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পেশোয়ার জালমি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিশেষ অনুরোধের কারণে এই সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। ফলে পিএসএল এ আরও একটি বেশি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন এই দুই গতি তারকা। এর আগে বিসিবির দেওয়া ছাড়পত্র অনুযায়ী শরীফুল ও নাহিদের এনওসির মেয়াদ ছিল 12 এপ্রিল পর্যন্ত। নতুন সিদ্ধান্ত অনুযায়ী 13 এপ্রিল পেশোয়ার জালমির ম্যাচে অংশ নিতে পারবেন। ওই ম্যাচ শেষ করে আগামী 14 এপ্রিল দেশে ফিরবেন এই দুই পেসার। দেশে ফিরেই নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজের প্রস্তুতি নিতে জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন নাহিদ রানা ও শরীফুল ইসলাম। ডোপ টেস্টে পজিটিভ হয়ে 2 বছরের জন্য নিষিদ্ধ হলেন ওয়েটলিফটার মাবিয়া আক্তার সীমান্ত। ভারোত্তোলকদের জন্য নিষিদ্ধ ওষুধ সেবন করেছেন, সেটা স্বীকারও করেছেন মাবিয়া। তবে তার দাবি এই ওষুধ যে নিষিদ্ধ সেটা তার জানা ছিল না। শেখ আশিকের রিপোর্টে বিস্তারিত।
যে আমি যে ওষুধটা খেয়েছি সেটা নিষেধ ছিল, ওয়েট লিফটারদের জন্য নিষেধ। ডোপ টেস্টে নিষিদ্ধ মাবিয়া আক্তার সীমান্ত। 2016তে এশিয়ান গেমসে স্বর্ণ জয়ের পর মাবিয়ার আনন্দের কান্না আবেগতাড়িত করেছিল গোটা বাংলাদেশকে। সেই মাবিয়া এবার নিষিদ্ধ হলেন 2 বছরের জন্য। যেহেতু বলেছে আমি নিষেধ, আমি তারপরে জিনিসটা জানতে পারি, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কোনোদিন কোনো সেমিনারে কোনোদিন কোনো বিষয়ে জানানো হয় না যে লিফটারদের জন্য অ্যাকচুয়ালি কি ওষুধ নিষেধাজ্ঞা। ঘটনার শুরু গত বছর সৌদি আরবের রিয়াদে ইসলামিক সলিডারিটি গেমস চলাকালে। আসর শুরুর আগে 29 অক্টোবর ঢাকায় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবনে মাবিয়ার নমুনা সংগ্রহ করা হয়েছিল। পরীক্ষায় তার শরীরে নিষিদ্ধ ফুরোসেমাইড ও ক্যানরেনন পাওয়া গেছে। সাধারণত স্পোর্টসম্যানরা শারীরিক সুবিধা পেতে বিভিন্ন ধরনের নিষিদ্ধ ওষুধ সেবন করেন, যা তাদের স্বাভাবিক ক্ষমতাকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। যদিও মাবিয়ার দাবি কোনো অনৈতিক সুবিধা নিতে নয়, বরং চিকিৎসকের পরামর্শে চোট থেকে সুস্থ হতেই এই ওষুধ সেবন করেছিলেন তিনি। আগে থেকে অবশ্যই আগে থেকে জানতাম না। হ্যাঁ, এটা আমি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী করেছি, কারণ আমি আগে জানলে তো আমি অবশ্যই এটা করতাম না। আর আমাদেরকে বলা হয়েছে ডক্টরের প্রেসক্রিপশন থাকা অবস্থায় যদি আপনি কোনো ওষুধ খান, পরামর্শ নিয়ে খান, তাহলে সেটা আপনার লিগ্যালিটি আছে। তা আমি সেটাই করেছি, আমার কাছে লিগ্যালিটি ছিল এবং আমি ওষুধ খেয়েছি। এবং এটা যে ওয়েট লিফটারদের জন্য নিষিদ্ধ সেটা আমি জানতাম না। নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেতে আপিল করে নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে। এখানে অ্যাকচুয়ালি ফেডারেশন ইনভলভই না, কারণ আমাকে অলিম্পিকে অ্যাপিল করতে হবে। যেহেতু আমাকে নোটিশটা অলিম্পিক পাঠিয়েছে, আমি অলিম্পিকে আপিল করব এবং যেহেতু কাগজ আমাকে অলিম্পিক দিয়েছে, সেই আপিলের উপরে ডিপেন্ড করে আমি বুঝতে পারবো যে হলো অ্যাকচুয়ালি আপিলে কি হবে না হবে। কিন্তু আপিলটা অনেক ব্যয়বহুল। আপিলের জন্য মাবিয়ার হাতে সময় আছে 14 দিন। এর মধ্যে পরীক্ষা দিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করে তবেই ফিরতে পারবেন কম্পিটিশনে। শেখ আশিক, 71, ঢাকা। পয়লা বৈশাখে একসময় মাঠ জুড়ে থাকতো দেশীয় খেলাধুলার প্রাণচাঞ্চল্য। সময়ের সাথে সাথে যা অনেকটাই ম্লান, সেই হারিয়ে যাওয়া আবহ ফিরিয়ে আনতেই আয়োজিত হচ্ছে বৈশাখী ক্রীড়া উৎসব 1433। কিউটের পৃষ্ঠপোষকতায় দিনব্যাপী এই আয়োজনে থাকছে 9টি ইভেন্ট। অংশ নেবে প্রায় 300 প্রতিযোগী। আয়োজকদের বিশ্বাস, এই উৎসবেই নতুন প্রজন্মকে ছুঁয়ে দেবে আর ফিরিয়ে আনবে বাংলার চিরচেনা ক্রীড়া ঐতিহ্য। হাসান সজীবের রিপোর্ট। একটা সময় গ্রামের মাঠ মানেই ছিল হাসি, দৌড়, লাঠির শব্দ আর লড়াইয়ের উত্তেজনা। লাঠি খেলা, বলি খেলা, খো খো এসব ছিল শৈশবের অংশ। কিন্তু আজ এই প্রজন্ম তারা কি চেনে সেই খেলাগুলো, নাকি হারিয়ে যাচ্ছে শেকড় নিঃশব্দে? সেই হারিয়ে যাওয়া ঐতিহ্যকে আবারও নতুন করে বাঁচিয়ে তুলতে আসছে কিউট বৈশাখী ক্রীড়া উৎসব 1433। মঙ্গলবার পহেলা বৈশাখে ঢাকার পল্টন ময়দান হয়ে উঠবে গ্রামীণ ক্রীড়ার এক জীবন্ত মঞ্চ। দিনব্যাপী এই উৎসবে থাকছে 9টি ইভেন্ট। আর্চারি, ভলিবল, সেপাক টাকরো, খো খো, কাবাডি, লাঠি খেলা, চট্টগ্রামের ঐতিহ্যবাহী বলি খেলা আর নানা দেশীয় কান্ট্রি গেমস। এই যে বৈশাখের একটা তাৎপর্য, এখানে দিয়ে যে আমাদের বিলুপ্ত প্রায় খেলাধুলাকে আমরা যেগুলো খেলা আছে এগুলোকে যা পুনর্জীবিত করা যায়, এটা নিয়ে আমরা কতটুকু ভাবছি আমরা জানি না। তবে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় আমিনুল হক সাহেব আমাকে উৎসাহিত করেছে। এক তো বৈশাখে যে খেলাধুলা হতে পারে এটা আমরা অনেকেই বুঝি নাই। দ্বিতীয়ত বৈশাখ যে একটা উৎসব ক্রীড়াঙ্গনে হতে পারে, ক্রীড়াঙ্গনে, এটাও আমরা বুঝি নাই। বুঝবার লোকগুলোদের আমাদের ক্রীড়াঙ্গনে এখন অভাব আছে। সেখানে কারা কারা অংশ নিতে পারবে, বয়সের কোনো ব্যাপার রয়েছে কিনা, নারী পুরুষ? এখানে আমরা একদম বটম থেকে শুরু করি, বাচ্চাদেরকে আমরা অল্প বয়সী ছেলে মেয়েদের আমরা প্রাধান্য দিচ্ছি। তবে সব বয়সে সবার উৎসব কিন্তু বৈশাখ। প্রশ্ন এখন একটাই, নতুন প্রজন্ম কি আবার চিনবে তাদের শেকড়? লাঠির শব্দে, মাটির গন্ধে খেলাধুলার সেই প্রাণে কি ফিরে আসবে আমাদের হারানো ঐতিহ্য? ক্রীড়াঙ্গন শুধু যে গ্রামীণ হারিয়ে যাওয়া ঐতিহ্যকে আমরা ফুটিয়ে তুলবে এটা না, সকল ডিসিপ্লিনের উন্নতি ঘটবে। তা আমরা চেষ্টা করছি সবার সম্পৃক্ততা নিয়ে হারিয়ে যাওয়া খেলাধুলাকে প্রাধান্য দেওয়া। এমন আয়োজন যেমন সবার জন্য উন্মুক্ত, তেমনি বড় চমক হিসাবে দেখা যেতে পারে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও। তাতে বৈশাখী উৎসবটা হয়ে উঠতে পারে আরো রঙিন। হঠাৎ করে একটা সারপ্রাইজ আমরা পেয়ে যেতে পারি, যেমন গত কিছু জায়গা প্রদর্শনী ফুটবলে মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের খেলা পাগল প্রধানমন্ত্রী চলে আসছেন। এখন এমনও তো হইতে পারে পল্টন ময়দানে উনি এসে হাজির হয়ে গেছেন, এটা একটা সারপ্রাইজ হবে। আমরা হয়তো আশা করতেই পারি যে ওনার উপস্থিতিটা। উনি অনেক বছর দেশে ছিলেন না, হয়তো বা সেই দেশীয় খেলাগুলো নিজের চোখের সামনে দেখতেই পারেন।
অবশ্যই অবশ্যই আমরা ওনাকে ওপেন আমন্ত্রণ জানিয়ে রাখলাম। উনি খুবই ব্যস্ততম সময় কাটাচ্ছেন, উনি যদি আমাদেরকে উৎসবে চলে আসেন এটা হয়তো এমন ডবল ঐতিহ্যে উৎসবে পরিণত হবে এবং পল্টন বাজার একটা উৎসব মুখর হয়ে উঠবে। হাসান সজীব, ৭১। ধারাবাহিক ব্যর্থতায় বরখাস্ত হলেন মোহামেডানের হেড কোচ আলফাজ আহমেদ। অ্যাসিস্ট্যান্ট আব্দুল কাইয়ুম সেন্টুকে দেওয়া হয়েছে তার চেয়ার। সাথে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটদের সাবেক সফল ম্যানেজার আমিরুল ইসলাম বাবু ফিরেছেন নতুন ভূমিকায়। ফুটবল দলের সার্বিক দায়িত্ব পালনের জন্য তাকে করা হয়েছে টিম লিডার। ধারাবাহিক ব্যর্থ কোচ আলফাজের বিরুদ্ধে অভিযোগ গুরুতর। অযোগ্য অনেক ফুটবলারদের শুধুমাত্র ব্যক্তিগত সম্পর্কের কারণেই জায়গা দেন স্কোয়াডে। ফলাফলও স্পষ্ট। চলতি মৌসুমে 12 ম্যাচে মাত্র 2 বার জয়ের মুখ দেখেছে ঐতিহ্যবাহী মোহামেডান। সবশেষ ম্যাচে জিরো প্রতিদ্বন্দ্বী আবাহনীর কাছে হেরে ব্যর্থতার 16 কলা পূর্ণ করে তবেই চাকরি হারিয়েছেন আলফাজ। ক্লাবের ভালো কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের নতুন পরিচালক পরিষদ। এদিকে ক্লাবটার স্থায়ী সদস্য ও সাবেক সফল ম্যানেজার আমিরুল ইসলাম বাবুকে ফেরানো হয়েছে নতুন ভূমিকায়। তিনি ম্যানেজার থাকাকালে একবার লিগ, 2 বার সুপার কাপ ও 5 বার ফেডারেশন কাপ জেতে মোহামেডান। জাতীয় নারী ফুটবল দলেরও সাবেক সফল ম্যানেজার তিনি। তাকে এবার দেওয়া হয়েছে টিম লিডারের দায়িত্ব। ফুটবল দলটার সার্বিক সকল বিষয়ে দেখভাল করবেন তিনি। অনূর্ধ্ব 20 সাফে চ্যাম্পিয়ন হবার পর এবার বাফুফের লক্ষ্য এশিয়ান কাপের মূল পর্বে খেলা, যার রোডম্যাপ এখনই সেরে নিতে উঠে পড়ে লেগেছে বাফুফে। রবিবার গেম ডেভেলপমেন্ট কমিটির মিটিংয়ে উঠে এসেছে বেশ কিছু পরিকল্পনা। যুবাদের নিয়ে লম্বা প্ল্যানে দেশে বিদেশে ক্যাম্প ও ম্যাচ খেলতে চায় বাফুফে। সেই সঙ্গে নতুন বিদেশি কোচ নিয়োগেও মাঠে নেমেছে ফেডারেশন। তাছাড়া ঘরের মাটিতে অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ বাছাই পর্ব আয়োজন করতে এএফসিকে চিঠি দিয়েছে বাফুফে। তাদেরকে হয়তো 2 সপ্তাহ করে করে বাই রোটেশন এই 200 জনকে আমরা স্ক্রিনিং করে সেখান থেকে আমরা চেষ্টা করব 50-60 জনের একটা টিম একটা স্কোয়াড নিয়ে আসতে, যেটা আমাদের এফসির জন্য যে কোচিং টিমটা থাকবেন তাহলে তখন এদেরকে নিয়ে ক্যাম্প করবেন এবং সেখান থেকে আলটিমেটলি 23 স্কোয়াড তৈরি করবেন। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।